নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জমি বিবাদের জেরে দাদার হাতে ভাইয়ের মৃত্যু, আহত 2। ক্যান্সারের জেরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অষ্টম শ্রেণীর ছাত্র, খরচ চালাতে হিমশিম পরিবার। অনুষ্ঠিত হলো স্বসহায়ক দলের আইনি সচেতনতা শিবির, অংশগ্রহণ করলেন মহিলারা। অনুষ্ঠিত হলো আদিবাসী মেলা, বিভিন্ন আদিবাসী জাতির মানুষ যোগ দিলেন মেলায়। সন্তানকে মেরে আত্মহত্যা, মায়ের মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে পুলিশ। প্ল্যাটফর্মের প্রসবে সাহায্যকারী মহিলাকে সংবর্ধনা, উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। প্রতিদিনই ওভারলোড নিয়ে চলছে ফেরি, প্রাণহানির আশঙ্কা সত্ত্বেও উদাসীন প্রশাসন। সংবাদ মাধ্যমের ওপর পুলিশি হামলার প্রতিবাদ, বিক্ষোভে সামিল জেলার একাধিক সাংবাদিক। বন্যপ্রাণী সংরক্ষণে উদ্যোগী বন দপ্তর, শিকার বন্ধের জন্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ। ধানের প্রজাতি সংরক্ষণ করছেন কৃষক, পেয়েছেন একাধিক সম্মান, আশেপাশের কৃষকদেরও বাড়ছে উৎসাহ। আসছে বিস্তারিত খবরে। জমি বিবাদের জেরে পারিবারিক সংঘর্ষে জ্যাঠতুতো দাদার হাতে মৃত্যু হলো ভাইয়ের, আহত হয়েছেন আরো 2 জন। গুরুতর আহত অবস্থায় 2 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জমি বিবাদের জেরে জ্যাঠতুতো দাদাদের হাতে মৃত্যু হলো এক ভাইয়ের, আহত হলেন আরো 2 জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বটতলায়। মৃতের নাম প্রদীপ খাঁড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রদীপের সাথে তার জ্যাঠতুতো দাদাদের মধ্যে বিবাদ চলছিল। পরে সেই বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, এই গন্ডগোলকে কেন্দ্র করে প্রদীপের জ্যাঠতুতো দাদারা প্রদীপ এবং তার পরিবারের উপর চড়াও হয়। अरे दादा उके जल्दी मारे आदि करे ओ दादा आए दे जल्दी तू तो के मारे आदि करे अरे तो मान के दबा दे বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। প্রদীপ সহ পরিবারের 3 জন গুরুতর আহত হয়। পরে প্রদীপের মৃত্যু হয় এবং পরিবারের বাকি 2 জন আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার পর থেকে জ্যাঠতুতো দাদাদের সকলেই বাড়ি থেকে পালিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক আছে, ছায়াতে ঘুরে যাও না, ছায়াতে ঘুরে গেলে ভালো হয়, এটা উঠবে, ফ্রেশটা উঠবে ভালো। ঠিক আছে, বলো। হ্যাঁ, কি ঘটনাটা কি? ঘটনা, আমার এক ছেলে, আমার ভাই একটু জায়গা মানে এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই, কিন্তু জায়গাটা আমার একটু বেশি বলে একটু কম, মানে অংশ করে জায়গা কেনা জায়গা, ও কিছুটা আমার থেকে নিতে চায়। তাতে আমি রাজি হই না, রাজি হওয়ার জন্য ফোনে সবসময় আমাদের লেগে থাকে। তো আজকে যে ঘটনা হবে আমি জানতাম না। যেটা ঘুম থেকে বলছি আমি বাথরুম থেকে হয়ে আসছি, তখন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে। আমি তাই কি করো, তোমার কী হয়েছে, কিছু করো, এই কোথাও করিতে যাই কি আর আমার হাতে ডাং মারিছে, মানে তখন আমার হাত আর কোনো কাজ করছে না। তারপরে আমার স্ত্রীকে আক্রমণ করে। আমি যখন আবার আমি এই হাতে বন্ধ, এই হাতে যখন ধরলাম, তখন আমার ছেলে মানে ঘুম থেকে উঠিয়েছে আমাদের 2 জনকে বাদ দিয়ে তাকে খাটা। জাহাঙ্গীর বাদশাহ, রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কোলাঘাট থানার দেউলিয়া হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্র সুদীপ্ত সাহু ব্লাড ক্যান্সার আক্রান্ত। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তার দিনমজুর বাবা। স্কুলের তরফ থেকেও আর্থিক সাহায্য করা হয়েছে সুদীপ্ত চিকিৎসার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্র সুদীপ্ত সাহু এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গত মাসে শরীর অসুস্থ হওয়ার কারণে ডাক্তারি পরীক্ষায় জানা যায় সুদীপ্তর ব্লাড ক্যান্সার। বাবা দিনমজুর, সামান্য জমি বিক্রি করে চিকিৎসা চলছে সুদীপ্তর। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। প্রায় প্রতিদিনই দিতে হচ্ছে রক্ত। আমাদের ছাত্র সুদীপ্ত সাহু ক্লাস 8, গত মাসে ওর একটি দুরারোগ্য ব্যাধির বিষয়ে আমরা জানতে পারি। তো বাড়িতে খোঁজ খবর করে যখন জানি ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত,
তখন আমরা খুব দ্রুত আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একটা সিদ্ধান্ত নিই যে ওর পাশে দাঁড়ানো উচিত। তো সেই মতো আমরা সিদ্ধান্ত নিয়ে নিজেরা আর্থিক সাহায্য করেছি। সাথে সাথে ছাত্রদের নিয়ে আমরা দেউলিয়া বাজারে অর্থ সংগ্রহে বেরিয়েছিলাম এবং সেখানকার মানুষদের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি। বিশেষ করে আমাদের ছাত্রদের যে আকুল আবেদন সবার হৃদয় ছুঁয়ে যায়। তাদের আকুল আবেদন যে আমাদের সুদীপ্ত দাদাকে ভালো করতে হবে, তাকে আমরা স্কুলে ফিরে পেতে চাই খুব তাড়াতাড়ি। তার আর্থিক অবস্থা, তাদের বাড়ির পক্ষে তাকে সুস্থ করা বাস্তবে এই কঠিন পরিস্থিতিতে সম্ভব নয়। এই আবেদন তারা কাতরভাবে জানায় এবং মানুষ এগিয়ে আসে। জানি এই চিকিৎসার ব্যয় অনেক বেশি, তাদের পরিবারের পক্ষে এই ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন। এরকম পরিস্থিতিতে আমরা সমস্ত রকম শুভানুদ্দায়ী মানুষদের কাছে, বিভিন্ন রকম স্বেচ্ছাসেবী সংস্থার কাছে আমাদের আবেদন যে তার পরিবারের পাশে আপনারা দাঁড়ান, আর্থিকভাবে সহযোগিতা করুন, যাতে ওই শিশু খুব দ্রুত আরোগ্য লাভ করে এবং খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে ফিরে আসে। সর্বশান্ত হয়ে পড়েছে সুদীপ্তর বাবা। কয়েকদিন আগে স্কুল কর্তৃপক্ষ পাশে দাঁড়ায়। স্কুলের ছাত্রছাত্রীরা টিফিনের পয়সা বাঁচিয়ে সুদীপ্তর চিকিৎসার জন্য অর্থ তুলে দেয়। এই বিষয়ে আমাদের সবথেকে প্রচেষ্টার যেটা মূল কারণ, আমরা জানি হয়তো আমাদের সাহায্যটাই যথেষ্ট নয়, তা হলো একটা বিদ্যালয়ে এই শিক্ষায়তনের শিক্ষকদের বোধহয় একটা বড় দায়িত্ব থাকে, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের প্রসার ঘটানো, মূল্যবোধের বিকাশ ঘটানো এবং সেই বোধে উদ্বুদ্ধ হওয়া এবং তাদের উদ্বুদ্ধ করানো, এটাই বোধহয় আজকে সমাজের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। তো এই ব্যাপারে আমাদের শিশু ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছে সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, যে তারাও জানে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। তাদের সেদিনের সেই আকুল আবেদন আজকে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাই আমি কামনা করি ওই হৃদয়গুলো যেন বড় হয়েও প্রসারিত থাকে, কোনো রকম কোনো বাধা, কোনো রকম কোনো প্ররোচনা যেন তার এই হৃদয়কে নষ্ট না করে। এইটাই আমার সমাজের কাছে, সবার কাছে আমার বিনীত আবেদন। দেউলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক গৌরহরি পাল জানান, সর্বস্তরের মানুষ যদি সুদীপ্তর পাশে দাঁড়ায় তাহলেই উপকৃত হবে এই সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারটি। এই মুহূর্তে কোথায় চিকিৎসাধীন রয়েছে? এখন চিকিৎসা চলছে মেডিকেল হসপিটালে এবং ঠাকুরপুকুর একটি হসপিটাল থেকে ওর কেমো দেওয়া চলছে। প্রতিদিনই প্রায় 4 বোতল করে রক্ত দিতে হচ্ছে। এই 2 বোতল করে রক্ত খুব সংগ্রহ করা খুব জটিল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। অনেকে কার্ড নিয়ে যাচ্ছেন কিন্তু কার্ডে ব্লাড পাওয়া যাচ্ছে না। সরাসরি কেউ ব্লাড দিলে তবে ব্লাড পাওয়া যাচ্ছে এবং মাঝে মাঝে জ্বর আসছে, কখনো জ্বরটা ছাড়ছে আবার জ্বর আসছে। পরিস্থিতিটা খুব অনুকূলে নয়, তবু তার বাবা মা ওখানে দিন রাত্রি চোখ বন্ধ করতে পারেন। এই অবস্থা তারা বাড়ি ফিরছেন না ছেলেকে যতক্ষণ না তারা সুস্থ করতে পারছেন। এবং আমাদের এই ছাত্রের বাড়ি তাহালা সাগরবার অঞ্চল। বাবা কি করেন? বাবা একজন দিনমজুর। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। ময়নায় স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হলো এক আইনি সচেতনতা শিবির। উদ্যোগে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা সমিতি এবং সহযোগিতায় ছিল বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতি। ক্রেতারা যাতে সব জিনিসপত্র ন্যায্য দামে কিনতে পারেন সেই সকল নমুনাই তুলে ধরা হয় এদিনের শিবিরে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা সমিতির উদ্যোগে ময়না থানার বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির সহযোগিতায় বুধবার ময়না থানার বলাইপন্ডা এলাকায় স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলার ক্রেতা সুরক্ষা সমিতির অফিসার নিশীথ রঞ্জন মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন বলাইপন্ডা ক্রেতা সুরক্ষা সমিতির সম্পাদক নারায়ণ সামন্ত, সমাজসেবী তথা সংস্থার সদস্য সুদর্শন জানা সহ বিশিষ্টজনেরা। বলে বলিয়ান হয়ে আমাদের অর্থাৎ সমস্ত ক্রেতা উপভোক্তাদের তারা যদি হয়রানির শিকার হয় বা প্রতারণার শিকার হয়, তাই কী কী সতর্কতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে জানবেন এবং প্রতারণা বা হয়রানির সামান্য খরচার বিনিময়ে আপনারা আপনাদের
যে কোনো দ্রব্য সংক্রান্ত ক্ষতিপূরণ পেতে পারেন, বা প্রতারিত হলে ক্ষতিপূরণ সমেত সেই দ্রব্য আপনার নতুনভাবে পেতে পারেন, অথবা উপযুক্ত ক্ষতিপূরণ সহ সমমূল্য, অর্থাৎ যে মূল্য দিয়ে আপনি দ্রব্যটি কিনেছিলেন সেটি ফেরতের ব্যবস্থা আমাদের এই কনজিউমার ফোরাম থেকে বা উপভোক্তা সুরক্ষা আদালত থেকে করা হয়। তাই আপনারা যদি ঠকে যান বা প্রতারিত হন, এক্ষেত্রে কী করে আমরা ঠকবেন না বা প্রতারিত হবেন না, এ ব্যাপারে অনেকগুলি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যে লিফলেটটা দিয়েছি তাতে এ ব্যাপারে অনেক কিছু তথ্য লিপিবদ্ধ করা আছে, এবং আমাদের যে অফিস তার ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে। এদিন নিশীথবাবু জানান, বাড়ির মহিলারা বাজারে গেলে দোকানদার তাদের বিভিন্ন ভাবে ঠকাতে পারেন। যাতে তারা ঠকতে না পারেন তার জন্যই এই প্রশিক্ষণ। ক্রেতারা যাতে ন্যায্য দামে সঠিক জিনিস পেতে পারেন তারই কিছু নমুনা তুলে ধরা হয় এদিনের শিবিরে। কেনাকাটা সংক্রান্ত ব্যাপারে বা পরিষেবা সংক্রান্ত ব্যাপারে, পরিষেবা অর্থাৎ সরকারি বিভিন্ন লাইন, ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি বিভিন্ন সরকারি সংস্থা, এগুলি আমাদের সাহায্য করার জন্য সরকারি বিভিন্ন সংস্থা, তাতে আমরা যথারীতি মূল্যের বিনিময়ে আমরা পরিষেবা পেয়ে থাকি। এই পরিষেবা প্রদানকারীরা যদি আমাদের সাহায্য না করেন বা কোনো পরিষেবা প্রদান করতে দেরি করেন, যথেচ্ছ আমাদের হয়রানির শিকার হতে হয় বা আমাদেরকে বারবার ঘোরানো হয়। সেক্ষেত্রে আপনারা লিখিত অভিযোগ জানাবেন সংশ্লিষ্ট সংস্থার প্রধানের কাছে। যদি ব্যাংক হয়, ব্যাংক সত্ত্বেও যদি তিনি আপনার সমস্যা সমাধানে সচেষ্ট না হন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরে আমরা অভিযোগ জানাবেন। এক্ষেত্রে আমরা আমাদের জেলা আঞ্চলিক কার্যালয় অর্থাৎ রিজিওনাল অফিসে বসে উভয় পক্ষকে, অর্থাৎ যিনি অভিযোগ করছেন তাকে এবং যার বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট যদি ব্যাংক হয় ব্যাংকের ম্যানেজারকে ডেকে পাঠিয়ে উপভোক্তার আমরা মীমাংসার ব্যবস্থা করতে, অর্থাৎ সালিসিগতভাবে নিষ্পত্তির ব্যবস্থা করতে পারি। অসিত বেরা, যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। অনুষ্ঠিত হলো আদিবাসী মেলা। জেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অংশগ্রহণ করেন এই মেলায়। সাথে নিয়ে আসেন তাদের ব্যবহৃত শিকারের নানা উপকরণ। মূলত সাঁওতালরাই এই মেলায় আসেন। সাঁওতালদের যে 12টি শাখা আছে তার মধ্যে 3টি শাখা পাউরিয়া, বিসরা এবং চোরে এখানে আসে না। প্রতি বছর আসে হাঁসদা, মুর্মু, বেসরা, হেমব্রাম, সোরেন, কিস্কু, টুডু, মান্ডি এবং বাস্কে শাখাগুলি। তবে বর্তমানে মুন্ডা, কোল, কোলহ, লোধা, কোরা, ওরাও প্রভৃতি শাখাগুলি আসা শুরু করেছে। সঙ্গে নিয়ে আসে তীর ধনুক, টাঙ্গি, গুলতি, গুপ্তি ইত্যাদি শিকারের উপকরণ। অস্ট্রিক গোষ্ঠীর লোকেরা আরবাসী বেশি পছন্দ করে। এছাড়াও সঙ্গে থাকে গ্রামীণ বেহালাও, আর তাই দিয়েই তারা গানের সুর তোলে। পূর্ব মেদিনীপুর জেলায় এই মেলার ভিত্তিস্থল হলেও এই জেলায় আদিবাসীদের কাছে যতটা জনপ্রিয় এই মেলা তার থেকেও বহুগুণ বেশি পশ্চিম মেদিনীপুরের আদিবাসীদের কাছে। পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা, সবং, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, শালবনী, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ড, বিহার থেকে দল বেঁধে আসেন এই সকল আদিবাসীরা। চর্যাপদেও এদের কথা উল্লেখ আছে।
এমন কিছু করেনি, কিন্তু আমরা আলোচনা করেছি না না টার্গেট যেন আমরা কেউ পরিষ্কার ভাষায় বলে সবাইকে আমরা মিলে মিশে ছোলা একটু কম খেতে কম খেতে সেটা আমরা সিলেকশন করতে বললাম বলে এই মুহূর্তে হঠাৎ আপনি বলছেন আজকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরটিভিএস। শিশুকন্যাকে মেরে আত্মঘাতী মা। নিজে 2 বছরের শিশুকন্যাকে মেরে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ওই গৃহবধূ। কেন এই আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার ধুসিয়া গ্রামে মেয়েকে মেরে আত্মঘাতী হলেন মা। 2 বছরের শিশুকন্যা শেমলি নায়েককে মেরে মা উমা নায়েক নিজের হাতে শিরা কেটে মেয়ের কপালে তিলক কেটে পরে মা নিজের গলায় শাড়ির ফাঁস লাগিয়ে বাড়ির দোতলার ছাদে কাঠে ঝুলে আত্মহত্যা করেন। আমি ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আমি ওই পালে আর কি পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে অবশেষে দোতলায় গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই গৃহবধূকে। আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি, একটু জোরে বলুন। সামান্য একটু ঝগড়াঝাটি হয়েছিল হালকা, সে সামনে সত্যি, ব্যাস আর কিছু না। ও বাপের বাড়ি গেছিল বলে আমাকে না বলি, ব্যাস আর কিছু হয়, আমি একটাও কোনো কথা বলিনি, এইটুকুই। তারপরে আমি আমার কলকাতায় কাজ করি, রবিবারে আসছি, রবিবারে আমার শ্বশুরও আছে, শ্বশুরের সঙ্গে কথাবার্তা হলো, চাটা খেলাম একসঙ্গে। তারপরে শ্বশুর আমাকে কিছু টাকা পয়সার কথা বললো, বাড়ি বানাতে বলে জামাই কিছু টাকা পাওয়া যাবে, আষাঢ় মাসে পাওয়া যাবে, ব্যাস কথা বলে চলে গেল। আমিও সোমবার সকালে কলকাতায় চলে গেলাম, তার মঙ্গলবারে এই ঘটনা শুনলাম, শুনতে কাল রাত্রে বাড়ি এসেছি, ব্যাস এর থেকে আমি আর কিছু জানি। কেন কি মনে হচ্ছে, কেন এটা করবি? কি জানি, কিছুই বুঝতে পারছি। জানা গিয়েছে মৃতার স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন, তবে গৃহবধূ কেন আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাহলে যখন পান তুলে আসে 5টা বেজে, তখন বৌদি নাকি ডাকে, সারা দেয়নি। তখন আমার সে ঝিয়ারি আছে, ঝিয়ারিকে বললো আর জানা তুই তো কাকিমাকে ডেকে নেয় না, উঠেনি কেন এখনো, সন্ধ্যা হয়ে গেল। ব্যাস যখন ডাকতে যায় তখন দেখে না এরকমই অবস্থা। এসে কি দেখলে? এসে দেখলো যে আমার মেয়ে, ছোটো মেয়েটা বিছানায় আছে নাকি, শুনছিলাম বিছানায় আছে, আর বডি কাপড় গলায় নিয়ে ঝুলে আছে। তারপরে বাবা আর আমার দাদা বাড়িতে ছিল না, রবিবার দুপুর বিকালবেলা থেকে ময়না গিয়েছিল, ওদের বাড়ি 5-7 বছর পরে একবার করে যাওয়া হয়, গেলে 2-3 দিন থাকে। জাহাঙ্গীর বাদশাহ, সমীর মাইতির রিপোর্ট, নিউজ আরটিভিএস। কয়েকদিন আগে কোলাঘাটের 3 নম্বর প্ল্যাটফর্মে এক গর্ভবতী মহিলার সন্তান প্রসব করান ওই প্ল্যাটফর্মেরই এক দোকানি মালা দাস। ওই মহিলার এহেন মানবিকতায় তাকে পুলিশের উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয়। কোলাঘাট থানার পুলিশের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরেই মালা দাসকে সম্বর্ধিত করা হয়। মহিলার নাম মালা দাস। অমানবিক পৃথিবীতে একটু মানবিকতার আলো এই মহিলা। গত 10ই মে কোলাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এক গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় যখন কাতরাচ্ছিলেন, সেই সময় আশেপাশের মানুষ দেখেও সাহায্য করতে এগিয়ে আসেননি। গর্ভবতী ওই মহিলা কুলসুম বেগমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আরেক মহিলা মালা দাস। তিনি ওই প্ল্যাটফর্মেই একটি চায়ের দোকান চালান। যখন গর্ভবতী মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন, ঠিক সেই সময় চায়ের দোকানি মালা দাস এগিয়ে এসে প্ল্যাটফর্মের মধ্যেই কাপড় ঘিরে প্রসবে সাহায্য করেন। একটা ট্রেন থেকে একটা মহিলা লেবে ট্রেন থেকে ছটকাচ্ছিল। আমার মেয়ে ছোট মেয়ে দেখে বলে, মা আর কি হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। আমি দেখছি তো মহিলা বলছে আমার বাচ্চা হবে, হ্যাঁ আমার ডেলিভারির টাইম এসে গেছে। তখন আমি ডেলিভারি লাশ করলাম। তখন কেউ ডাক্তারকে ডাকলাম, ডাক্তাররা কোনো আসেনি।
নিজে এ করলাম, ডেলিভারি করালাম। তারপরে কোলাঘাট থানা থেকে আমাকে ডাকা হয়, সম্মানিত করলো। একটি কন্যা সন্তানের জন্ম দেন কুলসুম। মালা দাসকে কোলাঘাট থানার পুলিশের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার আলোক রাজরিয়া তার হাতে মেমেন্টো, ফুল ও শাল দিয়ে সংবর্ধনা দেন। কোলাঘাট থানার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান অনুষ্ঠানেই এই সংবর্ধনারও আয়োজন করা হয়। দেখুন, আমরা দেখেছি, আপনার দীঘাতেও দেখেছেন, নলিয়ারা অনেক সময় ভালো কাজ করে। ওর সমাজে অনেক লোক আছে, তারা অনেক সময় মানুষদের এগিয়ে এসে রক্ষা করে, এমনিভাবে কাজ করে। এই যে একটু আগে আমরা মহিলা যিনি আছেন সম্মানিত করলাম, উনি নিজে এগিয়ে এসে সেভাবে প্রচেষ্টা করালেন, ওটা তার যতটা প্রশংসা করা আছে ততটা কম। এমন মানুষরা আছেন, তাদের যতটা আমরা প্রশংসা করব, যতটা ওদেরকে সম্মানিত করব, ততটা সমাজের মধ্যে একটা মানবিকতার যেটা মূল আছে, মানবিকতা মূল্য আছে, সেটা আমরা প্রচার করতে পারবো। আমাদের যেটা নৈতিক জিম্মেদারি যেটা আছে পুলিশে, এই যারা লোক আছেন, যারা এই ধরনের পরোপকারী কাজটা করেন, তাকে আমরা যথেষ্ট সম্মান দেব। এটাই আজকে প্রোগ্রাম। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। হুগলি নদীতে নৌকা দুর্ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। প্রতিদিনই ওভারলোড অবস্থায় ফেরি চলাচল করছে। শনিবার অবস্থা আরও চরমে পৌঁছয়। এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে উঠেছে উদাসীনতার অভিযোগ। দূর থেকে দেখলে মনে হবে একদল মানুষ হেঁটে হেঁটে নদী পার হচ্ছেন। মানুষের পায়ের তলায় নৌকো অদৃশ্য। হলদি নদীর উপর প্রত্যেক ফেরিতে দৃশ্যটা একই রকম। প্রতিদিনই ওভারলোড অবস্থায় ফেরি চলাচল করে। প্রশাসনের বিরুদ্ধে উঠছে উদাসীনতার অভিযোগ। হুগলি নদীতে নৌকা দুর্ঘটনার পরেও টনক নড়েনি প্রশাসনের। প্রতিদিনই নন্দীগ্রাম হলদিয়া ফেরি সার্ভিসের নৌকোগুলি ওভারলোড নিয়েই নদী পারাপার করছে। জীবনের ঝুঁকি নিয়ে নৌকোয় উঠতে বাধ্য হচ্ছেন নিত্যযাত্রীরাও। তবে শনিবার গ্রুপ ডির পরীক্ষার দিন চরম অবস্থা হয়। পর্যাপ্ত পরিবহন ও ফেরি ব্যবস্থা রাখার কথা ছিল প্রশাসনের, কিন্তু এদিনও ফেরিতে দেখা যায় একটি ফেরিতেই বহু পরীক্ষার্থী যাওয়া আসা করছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। গত 22শে মে কলকাতায় পুলিশের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। এর প্রতিবাদে বুধবার তমলুক জেলা শাসকের দপ্তরে লিখিত ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর জেলা সাংবাদিক এবং চিত্র সাংবাদিক বৃন্দ। মিছিল সহকারে জেলা শাসকের অফিসের সামনে মৌন বিক্ষোভ করে প্রতিবাদ জানান তারা। গত 22শে মে কলকাতায় পুলিশের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যম, তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিক বৃন্দ বুধবার তমলুক জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। আসবি তো প্রথমে হলদিয়া মেছেদা রাজ্য সড়কে প্রতীকী অবরোধ করে। পরে সাংবাদিকগণ মিছিল সহকারে জেলা শাসকের অফিসের সামনে মৌন বিক্ষোভে প্রতিবাদ জানান এবং শেষে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমলের কাছে লিখিত ডেপুটেশন দেওয়া হয়। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS।
বন্যপ্রাণী সংরক্ষণে এবার উদ্যোগী হলো বন দপ্তর। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রতি বছর বিভিন্ন প্রাণী পশু শিকার করার জন্য আসেন বিভিন্ন প্রান্তে। আদিবাসীদের এই শিকার বন্ধের জন্যই মেচেদা রেল স্টেশনে শিকারের জন্য আসা মানুষদের সচেতন করলেন বন দপ্তরের কর্মীরা। বুধবার সকাল থেকে মেচেদা রেল স্টেশন ও বন দপ্তরের উদ্যোগে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সচেতনতা বৃদ্ধি ও বন্যপ্রাণী হত্যা বন্ধের উদ্দেশ্যে সচেতন করা হলো। আসো এদিকে সবাই চলো। চলো চলো সবাইকে না সবাই সবাই যাও সবাইকে নিয়ে প্রতি বছরই শিকারের উদ্দেশ্যে জঙ্গলমহলের বহু মানুষ আসেন, বিভিন্ন বন্য প্রাণী, পাখি এবং কাঠবেড়ালি শিকার করে। তাই বন্যপ্রাণী ভারসাম্যের উদ্দেশ্যে এই বিশেষ উদ্যোগ নিল বন দপ্তর। সেই সাথে মেচেদা রেল স্টেশনের শিকারের জন্য আসা মানুষদের সচেতন করলেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। বিলুপ্তপ্রায় প্রজাতির ধান সংরক্ষণ এবং চাষ করেছেন ভগবানপুরের এক কৃষক। পেয়েছেন কৃষক রত্ন সম্মান। এছাড়াও একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। শুধু নিজেই নয়, আশেপাশের কৃষকদেরও এই চাষের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন ওই কৃষক। চাষের জন্য স্বীকৃতি অনেকেই পান, কিন্তু চাষ যদি কৃষকের নেশায় পরিণত হয় তাহলে তার মাত্রাই হয় আলাদা। চাষকে নেশায় পরিণত করেছেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের পিওরখালী গ্রামের যুবক অমিত বেরা। তার চাষের শখ একটু অন্যরকম। বাংলার হারিয়ে যাওয়া ধানের প্রজাতি সংরক্ষণ ও চাষ করেন তিনি। সাধারণত আমরা 8 থেকে 10 রকম প্রজাতির ধান দেখতে পাই, কিন্তু অমিত বাবুর সংগ্রহে রয়েছে 320টিরও বেশি প্রজাতির ধান। কালো ধান, পায়েস রান্নার উপযোগী চালের ধান, আবার কোথাও একটি ধানের মধ্যে একাধিক চালের বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির নমুনা সংরক্ষিত রয়েছে তার কাছে। মূলত 1999 সালে আমি প্রখ্যাত পরিবেশ বৈজ্ঞানিক দেবলদেবের সান্নিধ্যে আসি। তো উনি একটা উৎসাহ দিয়েছিলেন এবং গ্রামের যারা প্রবীণ কৃষক ছিলেন 15 জন, তার মধ্যে অনেকে প্রয়াত হয়ে গেছেন। তো ওনারা সেই পুরোনো দিনের ধানের গল্প বলছিলেন, কোনটা পায়েসের জন্য ভালো, কোনটা ভাতের জন্য ভালো, কোনটা মুড়ির জন্য ভালো। কেউ হচ্ছে খুব জল সহ্য করতে পারতো, কেউ লবণ সহ্য করতে পারতো। তো তখনই ভাবছিলাম যে এই ধানগুলা বা এই বীজগুলা বা গ্রামের এই বীজ বৈচিত্র্যটাকে বাঁচানো ভীষণ জরুরি। সেই 1999 সাল থেকে আমি 15টা ধান নিয়ে কাজটা শুরু করি। এটা আস্তে আস্তে বাড়তে 2017 সালে 304টা ধানের জাত আমরা বাঁচানোর কাজ করছি। এবং এই জন্য আমাদের 60-62 জনের একটা নেটওয়ার্ক আছে, যারা হচ্ছে বীজ বাঁচায়, বীজ উৎপাদন করে দেশি ধান। এবং ওদের ওই দেশি ধানটাকে আমরা জনপ্রিয় করার জন্য ওদের চালটাও আমরা কলকাতার কৃষিজ বলে একটা দোকান আছে, যারা হচ্ছে পরিবেশ বান্ধব চাষ নিয়ে কাজ করে, ওইখানে দেওয়ার এবং বিক্রি করার চেষ্টা করছি, যাতে বাংলার কৃষক এই ধানের বাজারটাও তৈরি করতে পারে। এখন মানে যেগুলো হারিয়ে গেছিল ধান, সেরকম কি কি ধান যেগুলো সংরক্ষণ করেছেন? তার মধ্যে বেশ উল্লেখযোগ্য কয়েকটা ধান হচ্ছে, যেমন সুন্দরবনে আয়লার পরবর্তী সময়ে খুব লবণ সহ্য করতে পারে তালমুগুরু ধান। এটা আমাদের বাবা ঠাকুরদার আমলের ধান। আমরা সেই রকম লবণ সহনশীল প্রায় 30-35 রকমের ধান আছে। 60-62 রকমের সুগন্ধি ধান, তার মধ্যে আছে নরসিংহ জটা, রাধা তিলক, কপুরতুল, কালাভাত, স্বর্ণকান্তি, এরকম প্রায় 60-62 রকমের হচ্ছে সুগন্ধির ধান আছে।
এছাড়াও বেশ কিছু বৈচিত্র্যের ধান আছে, যেটা হচ্ছে ঝাড়গ্রামের মতো খুব রুক্ষ জায়গা, বাঁকুড়ার মতো রুক্ষ জায়গা যেখানে বৃষ্টি নেই, সেখানে কয়া, কুদরত, নৈচি এরকম ধরনের বেশ কিছু জাত আছে। আবার যেখানে খুব বন্যা হয় সেখানে কবিরাজ, আজিরবান, পানি কলস, কুমড়াগড় এইরকম জাতের ধানও আছে, হোগলা, এরকম বিভিন্ন বৈচিত্র্যে 304 রকম ধান আমাদের সংগ্রহশালায় আছে। একসময় এই ধানগুলি বাংলায় চাষ হতো, এখন তা বিলীন হতে বসেছে। রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে এই ধানগুলি সংগ্রহ করেছেন তিনি। শুধু সংগ্রহই নয়, আশেপাশের কৃষকদেরও এই চাষের ব্যাপারে উৎসাহ যোগাচ্ছেন অমিত বাবু। সেই দুর্লভ ধান বীজগুলি তিনি বিনামূল্যে তুলে দিচ্ছেন ওই কৃষকদের হাতে। শর্ত একটাই, যতটা পরিমাণ ধান বীজ দেওয়া হবে চাষ করে পাল্টা ফেরত দিতে হবে ততটা ধান। ব্লক থেকে কৃষক রত্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। আগে শারদ পাওয়ার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন। কৃষক সম্মান পুরস্কার দিয়েছিলেন একটা স্মারক এবং তার সঙ্গে 25,000 টাকা। এবং শরৎ পাওয়ার যখন কৃষিমন্ত্রী ছিলেন, আমরা একটা যৌথভাবে দেশি ধান নিয়ে কাজ করার জন্য সেখানে প্লান্ট জিনোম সেভিয়ার বলে একটা পুরস্কার দিয়েছিলেন। সর্বশেষ 2016 সালে ভারত সরকার এর কৃষিমন্ত্রী মাননীয় রাধামোহন সিং ওই প্লান্ট জিনোম সেভিয়ার পুরস্কার দিয়েছেন, স্মারক দিয়েছেন, ট্রফি দিয়েছেন এবং তার সঙ্গে 1,50,000 টাকা দিয়েছেন। এই টাকাটা আমরা একটা ব্যাংকে আমরা ফিক্সড করে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। ওর থেকে যে সঞ্চয়কৃত যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট থেকে আমরা এই ধান বাঁচানোর কাজগুলো করে যাচ্ছি। এখন পর্যন্ত আপনাদের সাথে কজন কাজ করছে? এখন পর্যন্ত আমাদের গ্রামেরই অনেক স্বনির্ভর গোষ্ঠী, আমাদের প্রায় 9জন ভলেন্টিয়ার্স আছেন যারা হচ্ছে বীজ সংরক্ষণের কাজ করছেন। এবং শুধু ধান নয়, তার সঙ্গে 20 রকমের সিম আছে। কোনো সিমটা লম্বা, কোনো সিমটার রং আছে লাল, কোনো সিমটা সবুজ, কেউ কুয়াশা পড়লে ভালো হয়। তার সঙ্গে 15-20 রকমের বেগুনটাকে বাঁচানোর চেষ্টা করছি। এবছর আমরা 8 রকমের দেশি জাতের আলুটাকে বাঁচানোর চেষ্টা করছি। ভার্মি কম্পোস্টের চাষ করছেন? এবং সবচেয়ে আমাদের স্তম্ভ হচ্ছে ভার্মি কম্পোস্ট। কেঁচো সার উৎপাদন কেন্দ্র আছে, কমিউনিটি কেঁচো সার উৎপাদন কেন্দ্র। এখানে 9টা পরিবার এখান থেকে উপকৃত হয়, যারা হচ্ছে শ্রমিক হিসেবে কাজ করে। বছরে 50 থেকে 60,000 টাকার কেঁচো সার বিক্রি করি। 2016 সালেও কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে মিলেছে 1.5 লক্ষ টাকা পুরস্কার সম্মান। সেই টাকাও আবার কৃষিকাজেই লাগাচ্ছেন তিনি। সব মিলিয়ে ধান সংরক্ষণের কর্মযজ্ঞ চলছে জোর কদমে। আচ্ছা, এবং ধরুন যেটা বলছেন একসঙ্গে 2-3টে করে ধান থাকে, সেই বিষয়টা বলুন। এই ধানটা খুব ভালো ধান, বাংলার কৃষকই বাঁচিয়ে রেখেছিলেন। ধানটার নাম হচ্ছে যুগল। যুগল ওই একসঙ্গে 2টা চালই থাকে একটা ধানের ভিতরে, আবার কোনো একটা ধানের ভিতরে 3টা চালও থাকে। এটা বাংলার কৃষকরা নাম দিয়েছিলেন সতীন। মাঝে একটা ধান থাকে স্বামী, আর দুপাশে 2টা স্ত্রী থাকে, ওই জন্য তার নাম হচ্ছে সতীন। এটা 15 থেকে 16 মণ করে ফলন এবং মাঝারি থেকে গভীর জায়গাও পছন্দ করে এবং বিঘাতে প্রায় 600 থেকে 700 কিলো করে ফলন। তো সেই ধানটাও আছে, সেটাও আমরা বাড়ানোর চেষ্টা করছি। তো এখনো পর্যন্ত কীভাবে সংরক্ষণ করছেন? একটা আমরা করি কি, একটা কেন্দ্রভাবে 15 কাঠা জায়গায় ওই 8 ফিট বাই 4 ফিট জায়গা অথবা 10 ফিট বাই 5 ফিট জায়গায় একটা করে ধান লাগানো হয়, তারপর ধঞ্চে দিয়ে বেড়া দেওয়া হয়। এইভাবে 304টা প্লট সাজানো হয়। ওইখানে সব ধানগুলোকে আলাদা বীজ বপন করা হয়, আলাদাভাবে লাগানো হয়, আলাদা আলাদাভাবে কাটা হয়, আলাদা আলাদাভাবে প্যাকেটিং করা হয় এবং আলাদা আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হয়। হওয়ার পরে ওটা হারভেস্ট হয়ে যাওয়ার পরে আমরা খামের ভিতরে বীজ পরবর্তী চাষের জন্য বীজ ধানটা রাখি, আর 100 গ্রাম 200 গ্রাম করে। আর বাকি উদ্বৃত্ত ধানটা আমরা বাংলার কৃষককে ধানটা ডিস্ট্রিবিউশন করি, সে যাতে বীজটা বাঁচাতে পারে তার লক্ষ্মী ধানগুলা। এবং আমরা কৃষকদের বলি, ওই যে পরিমাণ ধানটা এই সংগ্রহশালা থেকে নেবেন ঠিক সেই পরিমাণ ধান ফেরত দিয়ে যাবেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। বাজারে কি দামে বিক্রি হচ্ছে মাছ, সবজির দামই বা কত, জানতে হলে চোখ রাখুন RCBS নিউজে।
টিভিতে গান গাইতে ইচ্ছুক? RCBS বাংলা আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের মিউজিক ক্যাফের পরবর্তী অডিশন হতে চলেছে আগামী 18 জুন। নাম রেজিস্টার করাতে ফোন করুন 7363045459 এই নাম্বারে, সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে। আপনার আইনি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আইনজীবীরা। এই সপ্তাহে সরল জবাবে থাকছে শিশু শ্রম সংক্রান্ত আলোচনা, সঙ্গে থাকছেন আইনজীবী শরীফ নওয়াজ। প্রতি শুক্রবার ঠিক রাত 8:45 চোখ রাখুন RCBS বাংলায়। এই সপ্তাহের সওয়াল জবাবের বিষয় শিশু শ্রম। সঙ্গে থাকছেন আইনজীবী শরীফ নওয়াজ এবং অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত অধিকারী। সওয়াল জবাব দেখুন প্রতি শুক্রবার রাত 8:45, পুনঃপ্রচার দেখুন শনিবার সকাল 8:45 শুধুমাত্র RCBS বাংলায়। নতুন প্রতিভার খোঁজে সন্ধান চালিয়েছিলাম আমরা। মিউজিক ক্যাফেতে থাকছেন সেই সকল প্রতিভারা যারা এর আগে কখনো প্রচারের আলোয় আসেননি। মিউজিক ক্যাফের এ সপ্তাহের শিল্পী মণিদীপা অধিকারী এবং রিমলি পণ্ডা। শনিবার এবং রবিবার ঠিক রাত 8:45 দেখুন মিউজিক ক্যাফে। আজকের মতো নিউজ RCBS পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।